আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া সিনেমা হিট দ্য থার্ড কেস। সাইকো কিলাররা কীরকম নৃশংসভাবে মানুষকে মারে আর তাদেরকে একজন পুলিশ কিভাবে খুঁজে বের করে দেখতে পারবেন এই মুভিতে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো এই পুলিশ নিজেও একজন সাইকো। মিস্ট্রি, সাসপেন্স ভরপুর অ্যাকশন আর থ্রিলার এই সিনেমা পুরোটা সময় আপনাকে পুরো গুজবাম করে রাখবে। তাহলে চলুন শুরু করা যাক। মুভিটা শুরু হয় একটি অ্যাওয়ার্ড সিরেমনি দিয়ে। এখানে এসপি ধানিয়া মোহন নামের একজন পুলিশ অফিসারকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান পুরস্কার দেওয়া হচ্ছে, কারণ এসপি ধানিয়া নিজের দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য নিজের জীবন বিসর্জন করেছেন। তার সততা এবং সাহসিকতার জন্য এই বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। অন্যদিকে একজন ভয়ঙ্কর ক্রিমিনালের কেসের হিয়ারিং চলছিল। সেই ক্রিমিনালও ছিল একজন পুলিশ অফিসার যার নাম অর্জুন সরকার, যিনি পুলিশ ডিপার্টমেন্টে এসপি ধানিয়ার মতো ডেডিকেটেড একজন পুলিশ অফিসার ছিলেন। সেখানেই অর্জুনের মতো ক্রিমিনালকে দেখে পুরো শহরের মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। সবাই অর্জুনের বিচারের রায় শোনার জন্য আদালতের সামনে অপেক্ষা করছে, কিন্তু অর্জুনের কেসটা ছিল সম্পূর্ণ ধোঁয়াশায়। যে খুনের মামলায় তাকে বন্দী করা হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তার উকিল আরও 2 দিন সময় চেয়ে নেয়। অর্জুনকে যে জেলে রাখা হয়েছে সেখানে তার লাইফ রিস্ক রয়েছে, তাই অর্জুনকে যেন সেন্ট্রাল জেলে পাঠানো হয়। পরের দৃশ্যে দেখানো হয় একজন মহিলা পুলিশ স্টেশনে এসে তার 9 মাসের বাচ্চার কিডন্যাপিংয়ের রিপোর্ট করছে। তিনি কিডন্যাপারে যেসব বর্ণনা দিচ্ছেন তা অনেকটাই এসপি অর্জুনের সঙ্গে মিলে যায়। অন্যদিকে এসপি অর্জুন সেন্ট্রাল জেলে পৌঁছানোর পর সবাই তার দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকে। এমনকি একজন কয়েদি ছুরি দিয়ে অর্জুনকে মারতে যায়। তখন একজন কয়েদি সেখানে আসে। স্যামুয়েল অনেক বছর ধরে এই জেলে সাজা খাটছিল, তাই এখানে তার প্রভাবও অনেক বেশি। এই কয়েদি অর্জুনকে বলে, এখানকার অর্ধেক কয়েদিকেই তুমি জেলে ঢুকিয়েছো, তাই এখন ওরা তোমাকে মারতে চাইছে। এরপর সে অর্জুনকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে একটি সেলে নিয়ে যায়। এরপর অর্জুনকে আত্মরক্ষার জন্য একটি ছুরিও দেয়। অর্জুনকে জিজ্ঞেস করে, তুই তো একজন পুলিশ অফিসার, তাহলে জেলে এলি কি করে? এরপর অর্জুন তার গল্প বলা শুরু করে, আর এখান থেকেই শুরু হয় সিনেমার আসল কাহিনী। অর্জুন ও তার গাড়ি একটি ঘন জঙ্গলের ভিতরে যায়। সেখানে অর্জুনের একটি পোষা শকুন আসে। অর্জুন তাকে মাংস খাওয়ায়। এরপর গাড়ির ভেতর থেকে একজন লোককে বের করে তাকে জঙ্গলের ভেতরে একটি গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখে। সেখানে ক্যামেরা সেট আপ করে। এরপর গাছে বেঁধে রাখা লোকটার গলা কেটে মেরে ফেলে, আর এই সবকিছু অর্জুন তার ক্যামেরায় রেকর্ড করে। এরপর অর্জুন তার নতুন পোস্টিং হওয়া পুলিশ স্টেশনে যায়। তার টিমের 26 জন পুলিশ অফিসার ছিল। বর্ষা এবং দিবাকর নামে 2 জন পুলিশ অফিসার অর্জুনের সাথে টিমের ব্যাপারে কথা বলে। তখন দিবাকরের পা নাড়ানো দেখে অর্জুন হঠাৎই রেগে যায়। এতে বর্ষার একটু খটকা লাগে। কিছুক্ষণ পর তাদের কাছে একটি নতুন কেস আসে, আর সেটা এসপি অর্জুনের সেই জঙ্গলে করা খুনের কেসটাই ছিল। অর্জুন তার টিম নিয়ে জঙ্গলে ইনভেস্টিগেশনের জন্য যায়, কিন্তু অর্জুন এতটা স্মার্টভাবে এই খুনটা করেছে কেউ কোনো ক্লু খুঁজে পায় না। অর্জুন ডেড বডিকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়। তার টিম মেম্বারদেরকেও চলে যেতে বলে। বর্ষার সন্দেহ হয়। এরপরের দৃশ্যে দেখানো হয় অর্জুন তার বাবার সাথে ডিনার করছে। তখন টিভিতে অর্জুনের করা সেই মার্ডারের ব্যাপারেই নিউজ হচ্ছিল। অর্জুনের বাবা বলেন, মানুষ এতটা নৃশংস কিভাবে হতে পারে? এরপর অর্জুন বলে, বাচ্চাদের লালন পালন ঠিকভাবে না করলে বড় হয়ে তারা এসবই করে। অর্জুনের বাবা চায় সে বিয়ে করুক, এতে তার রাগ কিছুটা হলেও কন্ট্রোল হবে। তাই অর্জুনকে ডেটিং অ্যাপসের মাধ্যমে একটা মেয়ের সাথে পরিচয় করায়। অর্জুনের অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে দেখা করতে যেতে হয়, কিন্তু অর্জুন মেয়েগুলোকে এমন সব অদ্ভুত প্রশ্ন করে যা শুনে তারা সবাই পালিয়ে যায়। অর্জুনের বাবা একদিন রেগে গিয়ে বলে, তুই কি বিয়ে করবি না? সঙ্গী ছাড়া মানুষের জীবন চলে না। অর্জুন বলে, মা মারা যাওয়ার পর যখন আমাকে দাদুর কাছে একা রেখে দেশ রক্ষার জন্য চলে গিয়েছিলেন তখন এসব মনে পড়েনি। অর্জুনের এত রাগ এবং তার সাইকো হওয়ার পিছনে এই চাইল্ডহুড ট্রমাই ছিল প্রধান কারণ। পরের দিন একটি মেয়ে অর্জুনের সাথে দেখা করতে আসে। মেয়েটি বলে তার নাম মৃদুলা। গতকাল রাতে আমাদের চ্যাটিং হয়েছিল। অর্জুন তার বাবাকে কল করে জানতে পারে এসব তারই কাজ। অর্জুনের প্রোফাইল দিয়ে তার বাবাই মৃদুলার সাথে চ্যাটিং করেছিল। তবে অর্জুনের মৃদুলাকে পছন্দ হয়ে যায়। তারা সারাদিন একসাথে ঘোরাঘুরি করে
এবং তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। পরের দিন অর্জুন আবারও একজন লোককে জঙ্গলে নিয়ে আসে। আগের মতো লোকটাকে গাছে উল্টো করে বেঁধে রেখে ক্যামেরা সেট করে, কিন্তু তখনই হঠাৎ করে কেউ একজন অর্জুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অর্জুন দেখে বর্ষা তার দিকে গান পয়েন্ট করে আছে। অর্জুন খুব সহজেই বর্ষার হাত থেকে গান কেড়ে নেয় আর বর্ষার মাথায় আঘাত করায় বর্ষা অজ্ঞান হয়ে যায়। এরপর অর্জুন বর্ষাকে চেয়ারের সাথে বেঁধে রাখে। জ্ঞান ফেরার পর বর্ষা বলে, আমার প্রথম দিন থেকেই তোমার উপর সন্দেহ ছিল। পুলিশ হয়ে মানুষ খুন করছো, তুমি একটা সাইকোপ্যাথ। আমি তোমার নামে কমপ্লেইন করব। অর্জুন বলে, তুমি আমাকে জেলে পাঠিয়ে দিলেও মার্ডার বন্ধ হবে না। অর্জুন তখন বর্ষাকে এই খুনগুলো করার পেছনের কাহিনী বলে। কয়েক মাস আগে অর্জুনের পোস্টিং ছিল জম্মু কাশ্মীরের শ্রীনগরে। সেখানেও একটি লোককে গাছের সাথে উল্টো ঝুলিয়ে খুন করা হয়। এভাবেই ছুরি দিয়ে তার গলা কাটা হয়। মারা যাওয়ার পরেও তাকে টর্চার করা হয় এবং তার শরীর থেকে 3টি হরমোন জেনেটিক অর্গান বের করা হয়। এসব দেখে অর্জুন বলে, নিশ্চয়ই এসব খুনের পেছনে বড় কোনো মোটিভ আছে। অর্জুন এবং তার টিম অনেক কষ্টে সেই খুনিকে খুঁজে বের করে। তাকে ধরার সময় 5 জন লোক বাঁচানোর চেষ্টা করছিল। অর্জুন তাদেরকে খুব বাজেভাবে মারে। তাদের সবাইকে হসপিটালাইজড করা হয়। অর্জুন এই খুনির উপর অনেক টর্চার করে যাতে খুনির মুখ থেকে কথা বের করতে পারে, কিন্তু এত টর্চার করার পরেও লোকটি কিছুই বলে না। অর্জুন ওই খুনির ফোনে একটা ভিডিও দেখতে পায় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ওই লোকটাই খুন করছে। এরই মধ্যে অর্জুন নিউজ চ্যানেলে দেখতে পায় বিহারেও একই প্যাটার্নে একটি খুন হয়েছে। অর্জুন তার টিম মেম্বার রবিকে বলে বিহার থানায় যোগাযোগ করে এই খুনের ব্যাপারে ইনফরমেশন নিতে। রবি তাদের সাথে যোগাযোগ করে জানায় বিহারে অন্য একজন খুন করেছে আর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। একই দিনে 2 জায়গায় 2 জন ভিন্ন মানুষ একই প্যাটার্নে মার্ডার কিভাবে করলো? এই প্রশ্নের উত্তর জানার জন্য অর্জুন বিহার থানায় যায়। এই খুনিও কিছুই বলছিল না এবং সে অর্জুনকে ইশারা করে বোঝাচ্ছিল, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। এতে অর্জুন অনেক রেগে যায় আর খুনিদেরকে নিয়ে শ্রীনগর চলে আসে। কিন্তু সেখানে আসার পর দেখে কাশ্মীরের মানুষ পুলিশ স্টেশনের বাইরে আন্দোলন করছে, কারণ অর্জুন যে 5 জনকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল তাদের মধ্যে 2 জন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল। তাই বিষয়টা এখন পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অর্জুন এসব নিয়ে পরোয়া না করে খুনিদের বাড়িতে তল্লাশি করতে বলে। সেখানে একটি ছুরিতে CTK লেখা ছিল। এই সিটিকে দেখে অর্জুনের মনে হয় সে এটা আগে কোথাও দেখেছে, তাই এই বিষয় খতিয়ে দেখতে বলে। এরপর অর্জুন পুলিশ স্টেশনে এসে দেখে আন্দোলনকারীরা তার ছবি এবং ইউনিফর্ম পুড়াচ্ছে, কিন্তু ইউনিফর্ম পুরানো দেখে অর্জুনের মাথায় আগুন জ্বলে ওঠে। অর্জুন তার গাড়ি থেকে একটা লাঠি বের করে তাদের পেটানো শুরু করে। এদের মধ্যে একজনের হাতে ট্যাটু করা ছিল। এই ট্যাটু দেখে অর্জুনের মনে পড়ে বিহারের ওই খুনির হাতে CTK লেখা ট্যাটু ছিল। এরপর 2 জন খুনিকে এক জায়গায় আনে। তাদের 2 জনকে CTK এর ব্যাপারে বিভিন্ন কথা বলে কনফিউজড করে দেয়। তখন একজন বলে ওঠে, CTK একটা ওয়েবসাইট। অর্জুনের কাছে এবার সব কিছু ক্লিয়ার হয়। অর্জুন খোঁজ নিয়ে জানতে পারে CTK হলো একটা ডার্ক ওয়েবসাইট। এর ফুল ফর্ম হলো ক্যাসপার টর্চার কিল। এটা সাইকোপ্যাথদের সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে। সাইকোরা তাদের খুন করার ভিডিও রেকর্ড করে এই ওয়েবসাইটে আপলোড করে। খুন করার প্রসেস, অর্গান প্রিজার্ভ, অর্গান পাঠানোর সব কিছুর দিক নির্দেশনা এখানে দেয়া থাকে। এখানে তাদের কাজের উপর রেটিংও দেয়া হয়। এসব শুনে রবি জিজ্ঞেস করে, সবাই একই প্যাটার্নে খুন কেন করে? অর্জুন বলে, এই ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য সবাইকে একই প্যাটার্নে 2টি খুন করতে হয় আর বছরে একবার তারা সবাই একসাথে মিটিং করে। অর্জুন এই ওয়েবসাইটটি কোথা থেকে রান করা হচ্ছে তার লোকেশন জানার জন্য সাইবার সিকিউরিটির সাথে যোগাযোগ করে, কিন্তু তারা কিছুই জানাতে পারে না। অন্যদিকে হাসপাতালে একজন মারা যায়। এতে আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অর্জুন ওই খুনিদেরও টর্চার করে। এতে তাদের মধ্যে একজন মারা যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে
অর্জুনকে বিশাখাপট্টনামে ট্রান্সফার করা হয়। কিন্তু অর্জুন থেমে থাকেনি। সে ওই খুনিদের খুঁজে বের করার জন্য এই খুন করে, যাতে সে ওয়েবসাইটের মেম্বার হতে পারে এবং তাদের ধরতে পারে। সব কিছু শোনার পর বর্ষা বলে, কিন্তু আপনি এসব করার জন্য সাধারণ নিরীহ মানুষগুলোকে কেন মারছেন? অর্জুন বলে, তুমি যাদের সাধারণ বলছো তারা সবাই কোল্ড ব্লাডেড মার্ডারার। এরপর অর্জুন বর্ষার সামনে ওই লোকটাকে মেরে ফেলে। এই সব কিছু জানার পর বর্ষাও অর্জুনের সাথে কাজ করতে চায়। সে সিটিকে ওয়েবসাইটটি ভালোভাবে অবজার্ভ করে। পরের দিন বর্ষা অর্জুনকে একটি ভিডিও দেখিয়ে বলে, এই খুনটি জয়পুরে হয়েছে। এই শহরে আগে আমার পোস্টিং ছিল। এই লোকটা সবেমাত্র একটা খুন করেছে। সে নিশ্চয়ই কয়েকদিন পর তার দ্বিতীয় খুন করবে। আমরা চাইলে তাকে আটকাতে পারি। এসব শুনে অর্জুন এবং তার টিম জয়পুর চলে আসে। অর্জুন ওই খুনিকে খুঁজতে শুরু করে। অর্জুন একটি গাড়িতে ওই খুনিকে দেখতে পায়। এরপর ওই গাড়ির পেছনে দৌড়ানো শুরু করে। খুনিটা গাড়িটি নিয়ে জঙ্গলে চলে যায়। অর্জুনও সেখানে পৌঁছায়। অর্জুন দেখতে পায় গাড়িতে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। এর মধ্যেই ওই খুনি এসে অর্জুনের উপর আক্রমণ করে। তাদের মধ্যে বেশ কিছু সময় মারামারি চলতে থাকে। শেষ পর্যন্ত ওই খুনি অর্জুনকে একটি ছুরি দিয়ে আঘাত করে। অর্জুন অজ্ঞান হয়ে যায়। তাকে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এরপর ওই খুনির ফোনে একটি কল আসে। কলটি করেছিল তার ভাই আলফা। আর এই আলফাই হলো সিটিকে ওয়েবসাইটের অ্যাডমিন। অন্যদিকে আলফা দেখে অর্জুন সবগুলো টাস্ক পূরণ করেছে, তাই অর্জুনকে সিটিকে ওয়েবসাইটের মেম্বার করা হয়। অন্যদিকে আলফার ভাই অর্জুনকে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। তখন অর্জুনের জ্ঞান ফিরে আসে। অর্জুন আলফার ভাইয়ের গলায় ছুরি দ্বারা আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর বর্ষাকে ফোন করে জানায় সে কোথায় আছে। বর্ষা ও দিবাকর এসে তাদেরকে উদ্ধার করে। অর্জুনকে হসপিটালাইজড করা হয়। পরের দিন অর্জুনের জ্ঞান ফেরার পর সবার আগে সে ল্যাপটপ চেক করে। অর্জুন দেখতে পায় তাকে সিটিকে ওয়েবসাইটের মেম্বার করা হয়েছে। এরপর সিটিকে টিম মেম্বারদের মিটিংয়ে অর্জুনকে ইনভাইট করা হয়। কখন, কোথায়, কিভাবে দেখা করা হবে অর্জুনকে সব ইনস্ট্রাকশন দেওয়া হয়। এরপর অর্জুন তার সিনিয়র অফিসার নাগেশ্বর রাওকে সবকিছু খুলে বলে এবং সেখানে টিম নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্রুভাল চায়। অর্জুন বলে এই পুরো টিমকে ধরার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নাগেশ্বর রাও বলে, তুমি এই ওয়েবসাইটে কিভাবে যুক্ত হলে? অর্জুন উত্তরে বলে, আমি কিভাবে যুক্ত হয়েছি সেটা বড় কথা নয়, এদেরকে ধরাটাই এখন আসল মিশন। নাগেশ্বর রাও তার অনুরোধে রাজি হয়, কিন্তু সেখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়। নাগেশ্বর রাও বলে, আমি তোমাদের সাথে আমার একজন অফিসারকে পাঠাবো, সে সবসময় তোমার উপর নজর রাখবে। অর্জুন তার কথায় রাজি হয়। পরের দিন অর্জুন তার টিম মেম্বারদেরকে নিয়ে রেল স্টেশনে অপেক্ষা করছিল। তখন নাগেশ্বর রাও তার অফিসারকে নিয়ে আসে, আর সেই অফিসার ছিল অর্জুনেরই গার্লফ্রেন্ড মৃদুলা। এটা দেখে অর্জুন অবাক হয়ে যায়। এরপর ট্রেনে যাওয়ার সময় অর্জুন সবাইকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে তাকে ফলো করতে হবে। সবাই অন্য কম্পার্টমেন্টে চলে যাওয়ার পর মৃদুলা অর্জুনের সাথে দেখা করতে আসে। অর্জুন বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি নাগেশ্বর রাওয়ের কথা অনুযায়ী আমাকে ফলো করছিলে, তাই আমার সাথে নাটক করছো। মৃদুলা বলে, না, আমি তোমাকে 4 বছর আগে থেকেই ভালোবাসি। মৃদুলা বলে, 4 বছর আগে একটা ছেলে আমাদের সাথে বাজে বিহেভ করেছিল, তখন তুমি সেখানে এসে আমাদের বাঁচিয়েছিলে। আমি সেদিন তোমাকে দেখে পুলিশ হওয়ার সিদ্ধান্ত নেই। এরপর পুলিশ একাডেমিতে ট্রেনিং নেওয়ার সময় যখন তোমাকে দেখি তখন থেকেই তোমাকে ভালোবাসতে শুরু করি। এসব শুনে অর্জুনের রাগ কমে যায়। এরপর অর্জুন সিটিকে ওয়েবসাইটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তার ফোন, ওয়ালেট সবকিছু ফেলে দেয়। এরপর তাকে নেওয়ার জন্য 3টি গাড়ি আসে। এতে অর্জুনের টিম মেম্বাররা কনফিউজড হয়ে যায়। তারা অর্জুনের কন্ট্যাক্ট লোকেশন জানতে পারে, তারা অর্জুনের এক্স্যাক্ট লোকেশন জানতে পারে না। অন্যদিকে অর্জুনের মুখ কাপড় দিয়ে ঢেকে জঙ্গলের মধ্যে একটি প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাকে একটি সাদা রঙের স্যুট পরে রেডি হয়ে আসতে বলা হয়। অর্জুন রেডি হয়ে নিচে এসে দেখে সেখানে যেন সাইকোদের মেলা বসেছে। এরা বিভিন্ন রকম ভায়োলেন্ট কাজকর্ম করে যাচ্ছে। এটা তাদের নিজস্ব এক জগৎ। এখানে এক একজনকে এক এক রকম ভাবে মারা হচ্ছে, আর সেই সাথে সবাই উল্লাস করছে। এরপর অর্জুন পুরো প্যালেস ঘুরে দেখে সেখানে অনেক নিথর মানুষকে বন্দি করে রাখা হয়েছিল, আর একে একে সবাইকে মারা হচ্ছিল। এরপর অর্জুন কন্ট্রোল রুমে যায়,
যেখানে ওইসব মৃত মানুষদের অর্গানগুলো রাখা ছিল। তখনই সেখানে আলফা চলে আসে। অর্জুন আলফাকে দেখে লুকিয়ে যায়। এরপর আলফা তার কাজ শেষ করে কন্ট্রোল রুমে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে তার ওয়াকি টকি রেখে যায়। অর্জুন ওই ওয়াকি টকি দিয়ে একটা রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে। অন্যদিকে মৃদুলা, বর্ষা এবং দিবাকর লোকাল পুলিশ অফিসের সহায়তা নিয়ে 3টি জায়গা রেড করে। এতে সিটিকে এর একজন মেম্বার আহত অবস্থায় প্যালেসে আসে। অর্জুন বুঝতে পারে তার টিম মেম্বাররা কাছেই কোথাও আছে। এদিকে প্যালেসে অন্য একজনকে মারার বন্দোবস্ত চলছে। তখনই কিচেনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। অর্জুন আগেই গ্যাস সিলিন্ডার লিক করে রেখে এসেছিল। এসব দেখে আলফার সন্দেহ হয়। আলফা বুঝতে পারে নতুন 5 জন টিম মেম্বারদের মধ্যে কেউ একজন পুলিশের লোক, সেই সবকিছু করছে। তাই আলফা সে নতুন 5 জন সদস্যকে রিংয়ে ডাকে। আলফা বলে সিটিকে এর মেম্বাররা নিজেদের প্যাশনের জন্য খুন করে, আর পুলিশরা খুন করে বেঁচে থাকার জন্য। তাই তোমাদের 5 জনকে এখন নিজেদের মধ্যে লড়াই করতে হবে। যে জিততে পারবে সেই হবে সিটিকে এর মেম্বার। কিন্তু অর্জুন নিজেই একজন সাইকো, তাই অর্জুন বাকি 4 জনকে নির্মমভাবে মেরে ফেলে। এসব দেখে আলফা বলে এরকম ফাইট একজন ট্রেন পুলিশ অফিসারই করতে পারে। এরপর তার সামনে দিবাকরকে তুলে আনা হয় আর বলা হয় দিবাকরকে মেরে ফেলতে, তাহলেই বোঝা যাবে তুমি পুলিশ নও। অর্জুন ফাইট শুরু করে, কিন্তু ততক্ষণে সিটিকে এর নতুন মেম্বারদের রুমে সে রেডিও চিপটা পাওয়া যায়। এতে আলফা বলে তার মানে তুমি এসব করনি, যে পুলিশ ছিল সে মারা গেছে। তখন অর্জুন একটি ট্রিক্স কাজে লাগায়। অর্জুন দিবাকরের বডি লক করে দেয়। এরপর সে আলফাকে বলে তোমাকে বিশ্বাস করাই তো ভুল হয়েছে, তোমার এখানে কোনো প্রাইভেসি নেই। যদি এখানে আরো পুলিশ থাকে তাহলে কি করবে? এই পুলিশের মুখ থেকে ইনফরমেশন কিভাবে বের করবে? অর্জুনের কথা শুনে আলফা মুগ্ধ হয় এবং অর্জুনের উপর বিশ্বাস করে। আলফা অর্জুনকে 1 ঘন্টার সময় দেয় আর বলে এই 1 ঘন্টার মধ্যেই দিবাকরের মুখ থেকে ইনফরমেশন বের করতে। এরপর অর্জুন দিবাকরকে আগে অসুস্থ করে, তারপর বলে এখানে থাকা সবাইকে বাঁচাতে হবে। দিবাকর বলে 150 জন লোককে কিভাবে বাঁচাবো? অর্জুন তাকে একটা প্ল্যান বলে দেয়। অর্জুন বলে এদের সবাইকে বাঁচানো তোমার দায়িত্ব, আর আমি সবাইকে আটকাবো। অন্যদিকে মৃদুলা এবং বর্ষা একটি ওয়াকিটকি খুঁজে পায়। অর্জুন যে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করেছিল তার মাধ্যমে এই ওয়াকিটকিতে সিগন্যাল যায়। মৃদুলা এবং বর্ষাও সেই সিগন্যাল অনুযায়ী আগাতে থাকে। অন্যদিকে আলফা একটি 9 মাসের বাচ্চাকে বের করে আনে। এই বাচ্চাটার কিডন্যাপিং এর কথা মুভির প্রথমে বলা হয়েছিল। এরপর একজন মেম্বারকে এই বাচ্চাটাকে মারতে বলা হয়। লোকটা যখনই বাচ্চাটাকে মারার জন্য যায় তখনই অর্জুনের মধ্যে পুলিশ অফিসারটি জেগে ওঠে। অর্জুন এক কোপে লোকটিকে মেরে ফেলে। অন্যদিকে মৃদুলা এবং বর্ষা জঙ্গলের মাঝে অর্জুনের সেই পোষা শকুনটিকে দেখতে পায়। অর্জুন এই শকুনের মাঝেই সেই রেডিও ফ্রিকোয়েন্সি সেট করেছিল। এরপর তারা ওই শকুনটিকে ফলো করে প্যালেসে পৌঁছে যায়। অন্যদিকে অর্জুন ততক্ষণে সিটিকে এর অর্ধেক মেম্বারদের মেরে ফেলে। অন্যদিকে অর্জুন ততক্ষণে আর দিবাকরকে সেসব বন্দীদের নিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অর্জুনের ফাইট তখনও চলছিল। এরই মধ্যে বর্ষা এবং মৃদুলার পুরো ফোর্স দিয়ে সেখানে আসে। এরপর পুরোদমে ফাইটিং চলছিল। শেষ পর্যন্ত অর্জুন আলফার কাছে এসে বলে যাকে মারছি তার চোখে ভয় না থাকলে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। আমি তোর ভাইকে মেরেছি, এবার তোকেও মারবো। এতে আলফা ভয় পেয়ে যায় আর অর্জুন তাকে মেরে ফেলে। এর কিছুদিন পর মৃদুলা অর্জুনকে বলে সব কিছুর তো সমাধান হয়ে গিয়েছে, কিন্তু অর্গানগুলোর কি হবে? অর্জুন তখন মৃদুলাকে একটি নিউজ দেখায়। সেখানে দেখানো হয় আলফা এই অর্গানগুলোকে স্যামুয়েল জোসেফ নামের একজন বিজনেসম্যানকে দিত। এই স্যামুয়েল জোসেফই সিটিকে ওয়েবসাইটের মালিক। সে এসব অর্গান সুইডেনের একটি কোম্পানিতে বিক্রি করত, আর সেসব অর্গান ইউজ করে একটি ড্রাগ তৈরি করা হতো। স্যামুয়েল জোসেফের এসব কার্যক্রমের খবর নিয়ে এসিপি ধানিয়া তদন্ত করেছিল। সে এই সব কিছু জেনে যায়। এসিপি ধানিয়া 3 মাস ধরে মিসিং। এরপর দেখানো হয় এসিপি ধানিয়াকে ওই প্যালেসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর দেখানো হয় সেদিন সবার আগে ধানিয়াকে মেরে ফেলা হয়। তখন মৃদুলা বলে তার মানে ধানিয়াকে খুন করা হয়েছে? অর্জুন বলে না, ধানিয়া নিজে জীবন দিয়েছে।
সেদিন 3 নম্বর সেলের ভিকটিমকে তুলে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু 3 নম্বর সেলে সে বাচ্চা মেয়েটি ছিল। তাই ধানিয়া বাচ্চাটাকে বাঁচানোর জন্য তার সেল নাম্বার মুছে 3 লিখে রাখে। অর্জুন বলে ধানিয়ার এসব ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাই অর্জুনের পুরো অপারেশনের ক্রেডিট ধানিয়াকে দেয়, আর এই কারণেই ধানিয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এরপর বাকি থাকে শুধু স্যামুয়েল জোসেফ। স্যামুয়েল জোসেফ গত 1 বছর ধরে জেলে রয়েছে, আর সে এত টাকা ইনকাম করেছে যা দিয়ে খুব সহজে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। তাই এবার অর্জুন পুলিশ অফিসার কৃষ্ণার সাথে মিলে নতুন প্ল্যান করে। এদিকে কৃষ্ণা ওই কেসের ইনভেস্টিগেশন করে, আর অর্জুনকে প্ল্যান করে সেন্ট্রাল জেলে পাঠানো হয় যাতে স্যামুয়েল জোসেফকে মারতে পারে। এন্ড গেস হোয়াট, অর্জুন এখন জেলের মধ্যে সেই স্যামুয়েল জোসেফের সামনে বসে আছে। স্যামুয়েল সবকিছু বুঝে ওঠার আগেই অর্জুন তার দেওয়া ছুরি দিয়েই তার গলা কেটে দেয়। এরপর অর্জুনের কাজ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে যায়। কেউ কেউ এটাকে পজিটিভ মনে করে, আবার কেউ কেউ বলে এমনটা করা উচিত হয়নি, এতে বাকিরাও এটা ফলো করবে। আর এখানেই হিট দ্য থার্ড কেস শেষ হয়। তাহলে হিট দ্য থার্ড কেস মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন। আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা।